নির্বাচনের জন্য ডিসেম্বরেই আদর্শ মনে করে বিএনপি। রোডম্যাপ না পেলেও এখনই কঠোর কর্মসূচি নয়। অ্যাটলিস্ট ইলেকশনটা জুন মাসের মধ্যে করবে, কিন্তু রোডম্যাপ তো থাকতে হবে একটা। যত দেরি হবে তত পানি ঘোলা হবে। যারা পতিত শক্তি যারা আছে তারা নানান ভাবে খেলা শুরু করবে আর কি। মিরপুরে শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যার মামলায় এখনো গ্রেফতার হয়নি 3 আসামি। এজাহার থেকে হৃদয়ের নাম বাদ পড়ায় স্বজনদের ক্ষোভ। এই পর্যন্ত কোনো প্রশাসনের লোক আইসা জিজ্ঞাসা করে নাই যে আপনাদের কি অবস্থা। আমরা ধরে দিছি পুলিশে, আরো তিনজন ধরতেছে না। সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করল বখাটেরা। প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ। যখন ও অটো থেকে নামছে শহীদ মিনারে, তখন ওকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওর বাবা যে ওর পরিবারকে অভিযোগ করে তারা নেশাখোর, বিভিন্ন রকমের নেশা খায়, মেয়েদেরকে উত্ত্যক্ত করে। ময়মনসিংহের ধোবাউড়ায় 10 গ্রামের সুপেয় পানির তীব্র সংকট। সরকারি টিউবওয়েলের অস্বাস্থ্যকর পানি একমাত্র ভরসা। মরা ধরা ফসা ফসা সবাই তখন তো এইগুলা পানি আমরা খান লাগে। আমি সরকারি কল পাইছি, এটা পাইলে এটা লাভ কি? আমি তো পানি খাইতারি না। আমরা ময়লা পানি খাই, গুইলা পানি খাই, ফাইহানার পানি খাই। শিল্প খাতে দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ উদ্যোক্তাদের। নতুন বিনিয়োগকারীদের জন্য বৈষম্যমূলক বলছে বিডা। উত্তরায়ের সমন্বয়ক পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি। অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। আটক 1। মুন্সিগঞ্জে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি বরিশালগামী একটি বাসের যাত্রীরা। দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে গেলেও 5 কিলোমিটার পর্যন্ত গাড়িটি চালিয়ে নিয়ে যায় বেপরোয়া ড্রাইভার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল 2 জনের। এলোপাথারি গুলিতে আহত 6। এখনো জানা যায়নি কারণ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাচ্ছি। প্রধান উপদেষ্টা একমত না হলেও নির্বাচনের জন্য ডিসেম্বরকেই আদর্শ মনে করে বিএনপি। ঋতু পরিবর্তন, রমজান, ঈদ মিলিয়ে আগামী ফেব্রুয়ারির পর নির্বাচন করার বাস্তবতা দেখছে না দলটি। রোডম্যাপ না পেলেও এখনই কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি। স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগোবে দলটি। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে যৌক্তিক সময় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। এক পর্যায়ে সরকারও জানায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট। আরও সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা। জোর দিয়েছেন ডিসেম্বর মাসে ভোটের জন্য। বোঝাতে চেয়েছেন নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তত বাড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। ভোটের রোডম্যাপ না পেলেও বিএনপি নেতারা মনে করেন ডিসেম্বরই উপযুক্ত সময়। তাছাড়া নির্বাচিত সরকারের বিকল্প নেই। ওনাকে বলেছি আপনাকে রুটম্যাপ দেয়, অ্যাটলিস্ট ইলেকশনটা জুন মাসের মধ্যে করবে, কিন্তু রুটম্যাপ তো থাকতে হবে একটা। তো আমরা রুটম্যাপ চাচ্ছি, এক্ষুনি রুটম্যাপ চাচ্ছিলাম, উনি সেটা দিতে রাজি হন নাই, সেই জন্য স্যাটিসফাইড না। ঈদ আছে, পরব আছে, রোজা আছে, কোরবানি ঈদ আছে, এগুলোর মধ্যে নির্বাচন কেমন হবে? সেই জন্য ডিসেম্বর ইজ দ্য আইডিয়াল টাইম। সারা বিশ্ব যেখানে গণতন্ত্রের দিকে ঝুঁকে আছে, সেখানে অগণতান্ত্রিক একটা দেশ টিকে থাকা কি ঠিক? এটা ঠিক না। তো সেক্ষেত্রে এই দাবিটাকে নতুন কোনো দাবি না, এটা আমাদের পূর্ণ দাবি। জুন মাস এমন একটা সময়, যে সময় নির্বাচনের সময়ও না, নির্বাচনের মাসও না, বর্ষাকাল। ভোটের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে একমত না হলেও এখনই মাঠ পর্যায়ে কর্মসূচিতে যেতে আগ্রহী নয় দলটি। সামনে কোরবানি ঈদ ও বর্ষা মৌসুম, তাই ঘরোয়া আয়োজন থেকে রোডম্যাপের জন্য চাপ বাড়ানো হতে পারে। আমাদের দল তো একটা পলিটিক্যাল পার্টি, তো তার কোনো ডিসিপ্লিন আছে, তো জানতে পারবো তোমরা। আমরা তো আন্ডারগ্রাউন্ড পার্টি না,
আমরা তো ওপেন পার্টি, আমরা জানাবো। নির্বাচন নিয়ে সরকার এখনো প্রস্তুত নয়। যমুনায় বৈঠকের পর এমন উপলব্ধি বিএনপি নেতাদের। সরাসরি না বললেও একটি অশুভ শক্তি অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখতে সক্রিয় বলে সন্দেহ আছে বিএনপিতে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকতে চায় অন্যভাবে, সে এখানে ফ্যাসিবাদের দোসররা অনেক রকমের সুযোগ নিতে পারে, অগণতান্ত্রিক শক্তির উদয় হতে পারে। তাতে করে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা জলাঞ্জলি যাবে, সেটা আমরা হতে দিতে চাই না। যত দেরি হবে তত পানি ঘোলা হবে, এবং পানি ঘোলা হলে যারা পতিত শক্তি যারা আছে তারা নানান ভাবে খেলা শুরু করবে আর কি। রোডম্যাপ ইস্যুতে আগামী সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে মতবিনিময় শুরু করতে পারে বিএনপি। Until unless we sit in standing committee meeting. আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডক্টর ইউনূসের সাথে বুধবারের বিএনপি মহাসচিবের বৈঠক এবং ঐক্যমত কমিশনের সভা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষ হয় রাত 11টায়। বৈঠকের বিষয়বস্তু আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার কথা রয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার প্রতিবাদ ভারতকে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোয় যে কোনো অপচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলমানদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানিয়েছে। তিনি ভারতের কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। পোস্টে তিনি লেখেন, এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাত। গত 15 এপ্রিল আরেক পোস্টে হাসনাত লেখেন, যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করে তিনি এই কথা উল্লেখ করেন। কোনো কারণ ছাড়াই গাড়িতে হাওয়া দেওয়ার যন্ত্রের মাধ্যমে বায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় শিশু আবু বক্করকে। বড় ভাই জিহাদকে রুটি আনতে পাশের দোকানে পাঠিয়ে হাসতে হাসতে এমন নৃশংস নির্যাতন চালায় মোটরসাইকেল সার্ভিসিং দোকানের কর্মচারীরা। আবু বক্করের পেট ফুলে নাক মুখ দিয়ে বেরিয়ে আসে খাবার। পরে হাসপাতালে নেয়ার পথেই প্রাণ হারান আবু বক্কর। এই ঘটনায় করা মামলায় 4 জন আসামির 3 জন এখনও পলাতক। 4 বছরের ছোট্ট শিশু আবু বক্কর সবে অ ক খ শিখতে শুরু করেছিল পথ শিশুদের স্কুলে। মাঝে মধ্যেই বায়না ধরত মোটর সাইকেলে চড়ার। বড় ভাই জিহাদের বয়স 12, কাজ করে পাশের গ্যারেজে। মঙ্গলবার সেখানেই গিয়েছিল শিশু আবু বক্কর। গ্যারেজ মালিক রুটি আনার ফরমাইশ দিলে শিশুটিকে রেখে জিহাদ যায় দোকানে। ফিরে এসে দেখে ভাইয়ের পেট ফুলে আছে, সারা গায়ে বমি, পায়ুপথ দিয়ে পড়ছে রক্ত। হাঁকার লগে লগে মুখ দিয়া নাক দিয়া বমি বেড়েছে। আমি যা খাওয়াইছি বাইরেছে না, পরে আমি এর পাশে দেখি হাওয়ার গান, যেটা হাওয়া দিছে না এটা। পাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে শিশুটি অচেতন হয়ে পড়লে গ্যারেজ মালিক সুজন সহ কয়েকজন আবুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছোটে। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় প্রাণোচ্ছল আবু বক্করের। শখের মোটরসাইকেল দেখতে যাওয়াই কাল হলো তার। আবার আমার ছেলের লাশ দেখছি, যে আমার ছেলে শুয়ে রয়েছে,
নাকের মুখ দিয়া ভাত ভরা পুরা চেহারার ভিতরে। ভাবতেছিলাম যে আমার বাচ্চাটা ঘুমায় রয়েছে এরকম। এলাকাবাসীর দাবি, হৃদয়, রাজু, সুজন ও এক কিশোর সহ সবাই এই ঘটনার সঙ্গে জড়িত। তারা শিশু আবুকে একা পেয়ে মজার ছলে হত্যা করেছে। মামলার এজাহার থেকে হৃদয়ের নাম বাদ পড়ায় ক্ষোভ জানান তারা। কালকে আগামী দিন 4 দিন হবে, এই পর্যন্ত কোনো প্রশাসনের লোক আইসা জিজ্ঞেস করে নাই যে আপনাদের কি অবস্থা, আপনাদের জন্য কি প্রস্তুতি নিমু। কোনো দারোগা কেউ আসে নাই। হ্যাঁ তো পূরণ করে নাই, হ্যাঁ আর হাসছে। আমরা ধরে দিছি পুলিশে, আরো তিনজন ধরতাছে না ওনারা। কেন পদক্ষেপ নিতেছে না বলেন? স্বামীর সাথে মনোমালিন্য থাকায় 2 সন্তানকে নিয়ে বাউনিয়াবাদে আলাদা বসবাস করেন মা আয়েশা। যারা তার ছেলেকে হত্যা করেছে তাদের বিচার চান তিনি। আমি কাজ করে খাইছি, আমি আর কিছু চাই না। সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। যাবি না জানি না ভাইরা। এই ঘটনায় একজন অজ্ঞাতনামা সহ 4 জনের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা মামলা করেছেন শিশুটির মা। সংঘবদ্ধ শিশু হত্যার অভিযোগে বুধবার এক কিশোরকে আটক করা হয়। আবু বকরের মা আয়েশা, যে গার্মেন্টস কর্মী ছিলেন আমাদের, উনি বাদী হয়ে ওই দিনই আমাদের একটা এজাহারতে এবং ওই দিনই একটা মামলা রুজু হয়েছে 302 ধারায় 34 হত্যা মামলা, এবং একজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। 1 নম্বর আসামি যে ছিলেন। পরিবারের সদস্যরা জানান, ময়নাতদন্তের পর কালশী কবরস্থানেই দাফন করা হয় শিশু আবু বক্করকে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়া এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে আক্রমণের প্রতিবাদে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় একযোগে এই মশাল মিছিল শুরু হয়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসেও হয় মিছিল। এতে 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা বলেন, সচিবালয়ের শিক্ষার্থীদের ডেকে নিয়ে প্রতারণা করা হয়েছে। তবে তারা বিশ্বাস করেন এই সরকারের নীতি নির্ধারকরা তাদের দাবি মেনে নেবেন। আরও কঠোর কর্মসূচির কথাও জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরে তাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন আন্দোলনরতরা। মশাল মিছিল হয়েছে কয়েক জেলায়। ঝিনাইদহে বৃহস্পতিবার রাত 9টার দিকে ক্যাম্পাস থেকে মশাল মিছিল বের করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় 6 দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় 8 দফা দাবিতে গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। এ সময় তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার সংকট দূর করা, উচ্চশিক্ষার অধিকার সহ বিভিন্ন দাবি জানায়। দাবি আদায় না হওয়া অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। টাঙ্গাইলের দেউলায় পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে একটি আলোচনা সভা হয়। এছাড়া কুষ্টিয়া, নরসিংদী সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আকরাম হোসেনের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। দাবি জানিয়েছেন বিচারের। স্থানীয় বখাটের নান্টু সহ 7 জনের নাম উল্লেখ করে করা হয়েছে মামলা। বোয়ালিয়ার তালাইমারি শহীদ মিনার এলাকা। বুধবার রাতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হন আকরাম হোসেন। ইট দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনদের দাবি, আকরামের মেয়েকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল স্থানীয় সন্ত্রাসী নান্টু, বিশাল সহ কয়েকজন। প্রতিবাদ করায় বাড়িতে গিয়েও হুমকি দিয়েছিল তারা। এরই জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি পরিবারটির। কোচিং শেষ করে এসে যখন ও অটো থেকে নামছে শহীদ মিনারে, তখন ওকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওইটা এসে ওর বাবা মাকে জানায়। বাবা মাকে জানাইলে ওর বাবা যে ওর পরিবারকে অভিযোগ করে। এই গ্রুপের ছেলেগুলোকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি তাদেরকে শাসন করার, কিন্তু আমরা কোনো রকমই পারিনি। তারা অ্যাডিক্টেড, তারা নেশাখোর, বিভিন্ন রকমের নেশা খায়, মেয়েদেরকে উত্ত্যক্ত করে। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়েই বিক্ষোভ করেছেন এলাকাবাসী। হত্যার বিচার দাবি জানান তারা।
হত্যার ঘটনায় নান্টু সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। আমরা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত আমরা দ্রুতই তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। পেশায় একজন বাস চালক আকরাম হোসেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের 10 গ্রামের মানুষ। আধুনিক এই যুগেও খাওয়ার জন্য তাদের নির্ভর করতে হয় বৃষ্টির পানি আর শুষ্ক মৌসুমে নদী নালা খালবিলের ওপর। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেই কার্যকর কোনো পদক্ষেপ। এতে ক্ষুব্ধ গ্রামবাসী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। অক্সিজেনের পরই জীবন ধারণের দ্বিতীয় উপাদান পানি। বিশুদ্ধ পানি শুধু তৃষ্ণাই মেটায় না, বাঁচিয়ে রাখে জীবনকে। ময়মনসিংহের প্রত্যন্ত এলাকা দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 10টি গ্রামের মানুষ সুপেয় পানির জন্য তীব্র কষ্টে আছেন। খাল বিল নদ নদীতে ছোট গর্ত করে পানি জমিয়ে খেতে হয় তাদের। তৃষ্ণা মেটাতে কিংবা গৃহস্থলীর কাজে নির্ভর করতে হয় অস্বাস্থ্যকর পানির উপরই। না, আমি কোনো কারবালার ময়দানে দাঁড়িয়ে নই, আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মাইজপাড়া এলাকায়। এখানকার মানুষের প্রধান সমস্যা নিরাপদ পানি। নিরাপদ খাবার পানি পেতে বৃষ্টির সময় টিনের চালের পানি সংগ্রহ করে রাখা এবং এই শুকনা মৌসুমে নদীর পানি তাদের একমাত্র ভরসা। এ যেন আদিম যুগে বসবাস। জানতে চাই কেন এই পানির সমস্যা। পানির সমস্যা 6 মাস যদি বর্ষা থাকে, বর্ষার দিন আমরা বৃষ্টির পানি খাই, চালের মধ্যে কলা গাছের কুল বান দেয়া বাদে পানি খাই। বিভিন্ন ধরনের পানি আই নদী দেয়া, মরা ধরা ফসা ফসা সব আই, তখন তো এইগুলা পানি আমরা খাওয়ান লাগে। আমরা এদিকে তো কিন্তু কল নাই। অভিযোগ, সরকারি যে টিউবওয়েল দেয়া হয় তা শুধু নামকাওয়াস্তে। ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠে সেসব টিউবওয়েলে। অনেকে টিউবওয়েলের পানি পরিষ্কার করতে ব্যবহার করছেন বালি। আমি সরকারি কল পাইছি, এটা পাইলে এটা লাভ কি? আমি তো পানি খাইতারি না, পানি নদীর থেকে আনি, নদীতে আনি খাই। একটা পাইপ দিয়ে গাইলে তারা গেছে গা কলেতে পানি বুড়াইয়া পরে যে বালতির মধ্যে পাথর বালু দেয়া তলাদা সিদ্ধির করে এই পানি দিছে, পানি সাইকা পরে। গবাদি পশুর গোসল থেকে শুরু করে ময়লা আবর্জনা যুক্ত নদীর পানি ভরসা। এতে নিয়মিত ভুগতে হচ্ছে পানিবাহিত রোগে। আমরা ময়লা পানি খাই, গুইলা পানি খাই, পায়খানার পানি খাই। আমাদের রোগক্রান্তি অসুখ বিসুখ, আমাদের মা চাষিরা টাকা পয়সা ডাক্তার হাসপাতালে নিয়ে যাইতে পারে না। কেন পানি সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে না জানতে চাই ময়মনসিংহ জনস্বাস্থ্য অধিদপ্তরে। কিন্তু বক্তব্য দিতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সমস্যা সমাধানে চেষ্টা চলছে। সাধারণ জনগণও দেখেছি সাবমার্সিবলের চেয়ে কূপে বেশি আগ্রহী, কিন্তু এখন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল থেকে এ ধরনের কূপের বরাদ্দ নাই। তো এই কারণে বরাদ্দ না থাকার কারণে আমরা জেলায় যে নিয়মিত সমন্বয় সভা হয়, এই সমন্বয় সভায়ও বিষয়টা উপস্থাপন করেছি। পাশাপাশি আমরা অধিদপ্তরকেও লিখেছি। ভুক্তভোগীদের অভিযোগ, জনস্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতিতে খাবার পানির কষ্টে তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় সক্ষমতা কমেছে। এক লাফে 33% মূল্য বৃদ্ধিতে থমকে যাচ্ছে চলমান শিল্পের কার্যক্রম। একই সঙ্গে নতুন বিনিয়োগেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। শুধু পোশাক খাতেই নয়, গ্যাসের দাম বৃদ্ধির অভিঘাত অন্যান্য শিল্পেও পড়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও নেওয়া হয়েছে বিনিয়োগের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এদিকে নতুন বিনিয়োগকারীদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধিকে বৈষম্যমূলক বলছে বিডা। শিল্প উৎপাদন ধরে রাখতে দরকার নিরবচ্ছিন্ন জ্বালানির নিশ্চয়তা, কিন্তু বিদ্যুৎ ও গ্যাস স্বল্পতায় প্রতিনিয়তই থমকে যাচ্ছে শিল্পের চাকা। উৎপাদন চালিয়ে নিতে শিল্পে বেড়েছে গ্যাস নির্ভরতা। তবে দফায় দফায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত উদ্যোক্তাদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ, উৎকণ্ঠা। গেল 13 এপ্রিল শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিইআরসি। হঠাৎ করেই নিয়ন্ত্রক এই সংস্থার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত উদ্যোক্তাদের জন্য আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। 30 এবং 31.5টাও কিন্তু আমাদের
ক্যাপাসিটির বাইরে, আমাদের পক্ষে এই ভারও বহন করতে আমরা পারছি না। তার প্রমাণ হচ্ছে প্রায় দেখা যায় তিতাস গিয়ে লাইন কাটতেছে বিল না পাওয়ার কারণে। যে 40 বা 42 টাকা দিয়া এই হাই রেট দিয়া কেউ নিয়ে ব্যবসায় টিকে থাকতে পারবে না। এই ব্যবসা আনহেলদি একটা কম্পিটিশন তৈরি হবে। অবকাঠামোর অপর্যাপ্ততা, আইন শৃঙ্খলার অবনতি, অনিশ্চয়তা সহ একাধিক চাপে রয়েছে শিল্প খাত। তার উপর গ্যাসের দাম বৃদ্ধি উৎপাদন ব্যয়কে উস্কে দেবে, বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা। গ্যাস থেকে শুরু করে এই যে জিনিসগুলো সাপোর্টিং যে জায়গাগুলো আছে যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাকশন করে থাকি, আসলে এইখানে আমরা মনে করি যে আরো ম্যানেজমেন্টটা আরো বেটার করে খরচ কমানো যায়। যুক্তরাষ্ট্রের পাল্টা ট্যারিফ কার্যক্রম দেশের বস্ত্র এবং পোশাক খাতকে করেছে দুশ্চিন্তাগ্রস্ত। সেই ধাক্কা সামাল দেবার দোলাচলের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত এক কথায় শিল্প বিরোধী। অলরেডি ইন্ডাস্ট্রি কিছু সিক হয়ে যাবে, নতুন ইন্ডাস্ট্রি এন্ট্রেন্স আসা বন্ধ হয়ে যাবে, তো তাহলে তো আর ইকোনমি আপনার ড্রাইভ হবে না। সিরামিক, ওষুধ, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উৎপাদনও পড়বে গ্যাসের মূল্যবৃদ্ধির খরচ। ওদিকে এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিআরসিকে দেয়া চিঠিতে বলা হয় এমন সিদ্ধান্ত উৎপাদনকে বাধাগ্রস্ত করবে। এটা কিন্তু কোনোভাবেই আমাদের পারচেজিং পাওয়ার, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটা একটা সুফল দেখা দিবে না, এবং আমরা এ ব্যাপারে সত্য কথা বলতে গেলে আমরা সবাই এখন আতঙ্কিত। আপনার শিল্প কলকারখানার যদি কাঁচামালের মূল্য যদি বৃদ্ধি নাও পায়, শুধু এই জ্বালানি এবং এগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আপনার কস্ট সিস্টেমের মধ্যে ভ্যালু অ্যাডিশন হয়ে কস্ট বেড়ে যাবে। তো অপারেশনাল কস্ট বেড়ে যাওয়া মানে প্রতিযোগিতা হারিয়ে ফেলা। আরও ভালো হতো যদি আমরা এগুলো আরও পরের দিকে যদি রিফর্মটা করতাম। বিনিয়োগ এবং কর্মসংস্থানের স্বার্থে জ্বালানির দাম সহনীয় করার দাবি করেছে উদ্যোক্তাদের সব পক্ষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সকালে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই অভিযোগে জানাতে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীরা থানায় যায়। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওরা সমন্বয় নামদারি ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, ওরা কোনো সমন্বয় না, সমন্বয়ের নাম বিক্রি করতেছে। নাইলে ওরা এইভাবে মারমুখী কিভাবে হয়? হামলা করে এরা রক্তাক্ত করছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য গেছে। শিক্ষার্থী বাইরে ছিলেন, তার উপর অতর্কিতরা হামলা করে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক, গুরুতর। এবং এখন সে মেডিকেল থেকে যে এখানে আসবে সে অবস্থাও নাই এবং আমরা বেরোতে পারতেছি না। এখানে আমরা এখানে প্রায় আড়াই ঘন্টা ধরে এখানে অবরুদ্ধ অবস্থায়, জিম্মি অবস্থায় আছি। আমরা চাইবো ছাত্রলীগের মতো আন্দোলন যারা করবে তাদেরকে আমরা এটাই বলবো, আপনারা একটু পিছনে ফিরে জুলাইকে দেখবেন এবং জুলাইয়ে যেভাবে আমরা রুখে দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা আবার রুখে দেব। প্রথমে সমন্বয়ক পরিচয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12:30 রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় কয়েকজন। মালিককে না পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। বিকালে অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। রাতেই আটক করা হয় মূল অভিযুক্ত কাজী জুবায়েরকে। পুলিশ জানায় আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। মোবাইল টেকনোলজির সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে, অবৈধ ভিকটিমকে, এবং দুইজনকে আটক করি, কাজী জুবায়ের এবং আবির নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ, এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তবে তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই। ভুক্তভোগী রিয়াজুল জানান অপহরণের পর মুক্তিপণ আদায়ে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতন। সে আমাদের অফিস ভাঙচুর করে, ল্যাপটপ নিয়ে যায়, আমার ক্যাশে টাকা ছিল 3 লাখ টাকার মতো আনুমানিক, টাকা নিয়ে যায়। পরে আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়, মোটরসাইকেলে উঠায়। পরবর্তীতে একটা কালো প্রাইভেট কারে নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় আমার ঘোরায়। পরে আমার মেরে ফেলা হুমকি দেয়।
অপহরণ ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একটি বাসের যাত্রীরা। দুর্ঘটনায় বাসটির ছাদ উড়ে গেলেও বেপরোয়া চালক অন্তত 5 কিলোমিটার গাড়িটিকে যেভাবেই চালিয়ে নিয়ে যান। জনরোষের মুখে এক পর্যায়ে বাস থামিয়ে পালিয়ে যায় চালক। এই ঘটনায় আহত হয়েছেন 5 যাত্রী। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে বাসের ছাদ। প্রাণ বাঁচাতে চিৎকার করছেন যাত্রীরা, তবুও দ্রুত গতিতে বাস চালিয়ে যাচ্ছেন চালক। এ যেন হুবহু সিনেমার দৃশ্য। বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই পরিস্থিতির মুখোমুখি হন রাজধানী থেকে বরিশালগামী একটি বাসের যাত্রীরা। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই। বরিশাল এক্সপ্রেস নামের বাসটি বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ভর্তি যাত্রী ছিল। তারা জানান, যাত্রা শুরুর ঘণ্টাখানেক পর মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রথমে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে বাসটির। এর কিছুক্ষণ পরেই একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়। তারপরও না থামিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে চালক। অন্তত 5 কিলোমিটার এভাবেই যাওয়ার পর গতি কিছুটা কমে এলে যাত্রী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বাস থামিয়ে পালিয়ে যায় চালক। আল্লাহ বাঁচাইছে আমাদের, ও লামাই না নিলে মনে হয় ওই টোলগার ভাঙ্গিয়া আমাকে শেষ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। কামারখোলা রেলওয়ে ব্রিজের উপরের থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে। সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্পুর যাত্রী সামনের কাছে এসে ছাদটি ভেঙে পড়ে এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় ছাদটাই শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরেই ট্রাক পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। গত রাত 3টার দিকে উপজেলার বাখরনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকামুখী ট্রাক ও সিলেটগামী পিকআপের মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলে মারা যান 4 জন। আহত 5 জনকে নেওয়া হয় হাসপাতালে। নিহত মুস্তাকিম আক্তার, হাফিজুর রহমান, আয়েশা বেগম ও জামাল হাসানের বাড়ি নবীগঞ্জ উপজেলায়। হতাহতরা সবাই পিকআপে ছিলেন। ট্রাক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গা সদরের 9 মাইল বাজারে ভোরে বাসের ধাক্কায় নসিমনের 2 যাত্রী নিহত হয়েছেন। 4 বছরেও শেষ হয়নি কুতুকছড়ি সেতুর নির্মাণ কাজ। রাঙামাটি খাগড়াছড়ি সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি এখন চরমে। প্রকল্পের মেয়াদ বাকি মাত্র 2 মাস, কাজ হয়েছে মাত্র 10%। এজন্য ঠিকাদারের অবহেলা ও গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। 2021 সালের জানুয়ারিতে কুতুকছড়ি সেতু ভেঙে যাওয়ার পর জুলাইয়ে যৌথভাবে নির্মাণ কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান, সর্দার এন্টারপ্রাইজ ও রাঙামাটি ট্রেডার্স। প্রকল্পের মেয়াদ এবছরের 30 জুন পর্যন্ত, কিন্তু গেল 4 বছরে কয়েকটি পিলার বসানো ছাড়া এগোয়নি কাজ। সেতু না থাকায় বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ চরমে। প্রায় ঘটছে দুর্ঘটনা। কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ব্যয় ও ভোগান্তি। অথচ কুতুকছড়ি, নানিয়াচর, মহালছড়ি, খাগড়াছড়ি সদর উপজেলার সাথে যোগাযোগে একমাত্র ভরসা এই সেতু। প্রায় 3 বছর যাবত এখানে কাজ করতেছে, ঠিক মতো কাজ করে না। বৃষ্টি না হওয়াতে আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। হবে কয়ে অনেক বছর ধরে ঘুরাচ্ছে খালি। পানির জন্য আমরা যাইতে চলাচল করতে সমস্যা হয়। গাড়ি ঘোড়ার বেশি ক্ষতি হচ্ছে, তারপর দিয়ে মনে করেন গাড়ি চালানো যাচ্ছে না। এই অবস্থার জন্য ঠিকাদারের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। মাঝখানে ব্রিজ, এটা অনেক 12 মাস পানি থাকে। আমরা অনেক 1 বছর রাস্তা বিকল্প করতে দেরি হয়েছে। আমাদের গাফিলতির ল্যান্ড এগ্রিমেন্ট ছিল না, ল্যান্ডের ব্যবসা ছিল। এখন দ্রুত করে কাজ চালাচ্ছি, ইনশাল্লাহ যে সময় আছে এই সময় কাজ করা সম্ভব। এখন পর্যন্ত মাত্র 10% কাজ হলেও নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার আশায় সড়ক ও জনপথ বিভাগ।
ঠিকাদার যদি তার সঠিক সময়ে কাজ সমাপ্ত না করতে পারে তবে আমাদের দরপত্রের শর্ত মোতাবেক আমরা তাকে যে ব্যবস্থা নিতে হয় আমরা ক্রয়কারীকে সেই সুপারিশটা করব। প্রায় 82 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় 14 কোটি 29 লাখ টাকা। শহীদুল সুমন, যমুনা নিউজ। জোরে সোরে এগিয়ে চলছে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সার্বিক অগ্রগতি 75%। সংশ্লিষ্টরা বলছেন এখন থেকেই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে 14টি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের জন্য প্লট বরাদ্দ পেয়েছে। সড়ক, রেল ও নৌপথে পণ্য পরিবহনের সুবিধা সম্পন্ন বেসরকারি এই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ব্যক্তি মালিকানাধীন 9টি প্রতিষ্ঠান ও 2 জন শিল্পোদ্যোক্তার যৌথ উদ্যোগে 1042 একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। মোট জমির 60% বরাদ্দ থাকছে কারখানা স্থাপনের জন্য। বাকি জমিতে খেলার মাঠ, জলাধার, পানি শোধনাগার, বিনোদন কেন্দ্র, কারিগরি ইনস্টিটিউট, হাসপাতাল সহ বনায়ন হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 75%। সড়ক, নৌ ও রেলপথে পণ্য পরিবহনের সুবিধা থাকায় অর্থনৈতিক অঞ্চলটি বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান বলছেন পরিচালক। পণ্য পরিবহনের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে এই সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল একটি বেস্ট প্লেস। এই জায়গাটার চতুর্দিকে এই পরিমাণ মানব শ্রম আছে যে শ্রম ঘন ইন্ডাস্ট্রি করার জন্য যারা চিন্তা ভাবনা ইতিমধ্যে করেছে তাদের জন্য একটি উপযুক্ত জায়গা। এরই মধ্যে 14টি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের জন্য 110 একর জমি বরাদ্দ পেয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান। এখানে ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে সকল বিনিয়োগকারীদের জন্য, যাতে সিরাজগঞ্জ ইকোনমিক জোনে সকল ক্ষেত্রেই একটা বিনিয়োগ বান্ধব সুবিধাদি বিনিয়োগকারীদেরকে দেয়া যায়। যে সকল 14টা দেশি বিদেশি কোম্পানি বিনিয়োগ করেছেন এখানে, আশা করি আগামী বছরে তারা উৎপাদনে যাবে। অর্থনৈতিক অঞ্চলটিতে কারখানা গড়ে তোলার জন্য থাকছে 400টি প্লট। ব্যবসায়ীরা বলছেন এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সম্প্রসারণ হবে ব্যবসা বাণিজ্যের, যা এই অঞ্চলে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। নৌপথ আছে, রেলপথ আছে, এখানে সড়ক পথ আছে, এখানে পাওয়ার স্টেশন থাকার কারণে পর্যাপ্ত ইলেকট্রিক সাপ্লাই আছে এবং গ্যাসও আছে, যার কারণে ব্যবসায়িক একটা উপযোগী স্থান আমাদের এই সিরাজগঞ্জ। তাঁত শিল্প এলাকা, এখানেও যদি এটা কনভার্ট করে কিংবা এটা মডিফিকেশনের মাধ্যমে কিভাবে এখানে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে এটা আরও সুদূর প্রসারী ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রিয়াল হবে, এতে করে যে লোকাল লোকগুলো আছে এদের কমিউনিটি, এদের জীবনযাত্রার মান আরও অনেক উন্নয়ন হবে। 2019 সালের এপ্রিলে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের ব্যয় 3200 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বেরিয়ে আসতে শুরু করেছে কথিত এনজিও ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের প্রতারণার আরও খবর। ভালো বেতনের প্রলোভনে দিনাজপুরেও 20 জনকে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছে তারা। 5 মাসেও বেতন পাননি কেউ। ভুক্তভোগীরা জানতে পারেন এনজিওটি ভুয়া, সেই নিয়োগের বৈধতাটিও ভুয়া। পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেফতার করা হয় জেলা সমন্বয়কারীকে। সংস্থার নিবন্ধন আছে কিনা সম্প্রতি এমন প্রশ্নে চটে যান ভুইফোর এনজিও ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সিইও। নীলফামারীতে যমুনা টিভির সাংবাদিককে হেনস্থা করেন ফজলুল হক। এ নিয়ে গত 13 এপ্রিল প্রতিবেদনের পর বেরিয়ে এসেছে কথিত এনজিওটির আরও জালিয়াতির খবর। নীলফামারীর আগে দিনাজপুরেও স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছে তারা। 5 মাস ধরে বেতন না পেয়ে দিনাজপুর শহরের অস্থায়ী অফিস ঘেরাও করে ভুক্তভোগীরা। কয়েকজন থানায় অভিযোগও দিয়েছেন। আমাদেরকে বলছিল এটা একটি সরকারি প্রতিষ্ঠান। তারপরে আমরা কিছু টাকা পয়সা লেনদেন হওয়ার পরে মিডিয়াকে দিছি, তারপরে চাকরিতে আসে দেখতেছি যে হচ্ছে আসলে এটা আমাদের মানে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আসলে এটি একটি ভুয়া প্রতিষ্ঠান। বিগত 5 মাস কাজ করে আসছি, কাজ করার পরও আমি বেতন পাইনি, বরং যে আমার কাছে আরও জামানত নেওয়া হয়েছে 60,000 টাকা, সেটাও মনে করেন যে তাল বাহানা দেখাচ্ছে আমাদেরকে। ঢাকা এডুকেশন হেলথ ফাউন্ডেশনে চাকরি করতাম,
কিন্তু এটা দেখতেছি এখন পুরাটাই ভুয়া। পরে ভুইফোর এনজিওটির জেলা সমন্বয়কারী এক নারীকে গ্রেফতার করে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে কথিত সিইওকে। তার কাছে 30,000, 50,000, 70,000, 1 লাখ এরকম টাকা নিয়ে চাকরিতে নিয়োগ দিয়েছে, হেলথ কর্মী হিসেবে চাকরিতে নিয়োগ দিয়েছে, কিন্তু 6 মাস হলে কোনো বেতন পায় না এবং তাদের অফিসটা ওখান থেকে উধাও হয়ে গেছে। আজকে গতকালকে ওনাদেরকে দেখা পেয়ে ওদেরকে আটক করে এবং থানা পুলিশকে সোপর্দ করে আমরা এজাহার পেয়েছি। আমরা মামলার প্রক্রিয়াধীনে রয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অবৈধভাবে স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের বিরুদ্ধে। এর আগে নীলফামারীর জেলা প্রশাসক জানিয়েছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন নেই তাদের। মাহমুদ রফিন, যমুনা নিউজ, দিনাজপুর। এবারে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 33 জন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন অর্ধ শতাধিক। মারাত্মক এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানি বন্দরটির। বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদা প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত বন্দরটিতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক স্থাপনায়। এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রাস ইসা, যেটিকে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংবেদনশীল অর্থনৈতিক স্থাপন হিসেবেও ধরা হয়। পুলিশ কর্মকর্তা মায়ের বন্দুক দিয়ে এবার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এলোপাথারি গুলি চালালো এক তরুণ। প্রাণ গেছে তাতে 2 জনের, আহত হয়েছেন অন্তত 6 জন। বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে হয় এই ঘটনা। তবে নিহতদের কেউই শিক্ষার্থী নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 20 বছর বয়সী অস্ত্রধারী ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ফিনিক্স ইকনারকে। এর আগে তাকে গুলি করে নিরাপত্তা কর্মীর সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি অস্ত্র, যার মধ্যে একটি হ্যান্ডগান তার পুলিশ কর্মকর্তা মায়ের ব্যবহৃত। এখনও জানা যায়নি হামলার উদ্দেশ্য। যদিও যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়, অস্ত্র সহজলভ্য হওয়ায় প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে হামলার ঘটনা। বিখ্যাত ইতালিয়ান পর্যটন শহর নেপলসে ক্যাবল কার দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 জন। নিহতদের সবাই পর্যটক। বৃহস্পতিবার অঞ্চলটিতে অবস্থিত মাউন্ট ফাইটোর চূড়ার কাছে অবস্থান করার সময় হঠাৎ করেই কেবল কারটির একটি তার ছিঁড়ে যায়। আনুমানিক 1000 মিটার নিচে মাটিতে আছড়ে পড়ে কেবল কারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ব্যাহত হয় উদ্ধার কাজ। অভিযানে অংশ নেন অর্ধ শতাধিক উদ্ধারকর্মী। এ সময় উপরে ঝুলন্ত অবস্থায় আরেকটি কেবল কার থেকে উদ্ধার করা হয় 16 পর্যটককে। মনোরম পাহাড়ি পরিবেশ উপভোগ করতে নেপলসের পাহাড়ি ওই অঞ্চলটিতে ভ্রমণ করে থাকেন দেশ বিদেশের পর্যটকরা। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কারণে আলোচনায় ইরানের পারমাণবিক সক্ষমতা। দেশটিতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাতানজ, ফোর্ডো ও ইস্ফাহানের পারমাণবিক কেন্দ্র। অভিযোগ রয়েছে এর মধ্যে কমপক্ষে 2টিতে বোমা তৈরির মূল উৎপাদন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে তেহরান। ধারণা করা হয় ইরানের কাছে যে পরিমাণ উপাদান রয়েছে তা দিয়ে অন্তত 6টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। শত্রুদের রক্তচক্ষু উপেক্ষা করেই বছরের পর বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। দেশটিতে মাটির নিচে ও উপরে রয়েছে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি। ইরান অবশ্য কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সত্যতা নিশ্চিত করেনি। জাতিসংঘের আণবিক সংস্থার দাবি 2018 সালে পশ্চিমাদের সাথে পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করেছে তেহরান। পশ্চিমাদের অভিযোগ, ভয়াবহ অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এখন দেশটি। তারা এখন পর্যন্ত মজুত করেছে 60% বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, আর পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয় 90% কাছাকাছি। এছাড়া জাতিসংঘের ধারণা, ইরানের কাছে যে পরিমাণ উপাদান আছে তা দিয়ে অন্তত 6টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।
হোম শহরে অবস্থিত নাতানজ পারমাণবিক কেন্দ্রকেই ভাবা হয় ইরানের প্রধান পরমাণু প্রকল্প। মাটির উপর ও নিচে দুটি জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে সেখানে। মূলত সেন্ট্রিফিউজের সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। বলা হয় নাতানজে 50,000 সেন্ট্রিফিউজ স্থাপনের সক্ষমতা রয়েছে। বর্তমানে সেখানে এই যন্ত্রের সংখ্যা 16,000, যার মধ্যে 13,000ই সচল। হোম শহরে 32 কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় অবস্থিত ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এটিকে ভাবা হয় তাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা। ফোর্ডোতে বর্তমানে সচল প্রায় 2000 সেন্ট্রিফিউজ, যার বেশিরভাগই উন্নত প্রযুক্তির IR-6 মেশিন। ইস্পাহানের সুবিশাল পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে রয়েছে ইউরেনিয়ামকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তর করার সুবিধা। সেন্ট্রিফিউজে বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। এছাড়া অভিযোগ রয়েছে ইস্পাহানে ইউরেনিয়াম ধাতু তৈরির সরঞ্জামও আছে, যা পারমাণবিক বোমার মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কন্দাবে অবস্থিত ওয়াটার রিসার্চ চুল্লির মাধ্যমে খুব সহজেই প্লুটোনিয়াম তৈরি করা সম্ভব। এটি বোমা তৈরিতে ইউরেনিয়ামের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া পারমাণবিক গবেষণার কাজের জন্য রাজধানীতে রয়েছে তেহরান রিসার্চ সেন্টার। এছাড়া বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।